প্রেগন্যান্সির কিটটা হাতে নিয়ে স্বামীর অফিস রুমে ঢুকতেই নিজের স্বামীকে অন্য এক মেয়ের সাথে চুম্বনরত অবস্থায় দেখে পাথরের মতো দাঁড়িয়ে যায় রেখা। সামনে দাঁড়িয়ে থাকা তার ভালোবাসার মানুষটার বিশ্বাসঘাতকতার প্রতিটা দৃশ্য যেন ছুরির মতো এসে তার কলিজাকে রক্তাক্ত করছে। জ্ঞান শূন্য মস্তিষ্কে রেখার খুব ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, মনের সব দুঃখ কষ্টকে উগলে বের করে দিতে, কিন্তু গলা দিয়ে একটি শব্দও যেন বের হচ্ছে না। কেবল চোখ দুটো ভিজে আসে তার। রেখার হাত থেকে কিটটা পড়ে গিয়ে শব্দ হতেই দিগন্ত পেছন ফিরে তাকায়। এতক্ষণ নিজ কাজে ভীষণ ব্যস্ত থাকায় সে বুঝতেও পারেনি কখন তার ঠিক পেছনে এসে রেখা দাঁড়িয়েছে। রেখাকে দেখা সত্ত্বেও দিগন্তের মধ্যে কোনো হেলদোল নেই। সে অতি সযত্নে মেয়েটাকে নিজের কোলে বসিয়ে তার শরীরের সংবেদনশীল জায়গাগুলো স্পর্শ করতে করতে রেখার দিকে তাকিয়ে ক্রূর হাসি হাসে। রেখা নিজেকে সংযত রাখতে ব্যর্থ হয়ে কয়েক কদম এগিয়ে এসে দিগন্তের গালে সজোরে একটা থাপ্পড় মারে। ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে নোংরামি করতে আপনার লজ্জা লাগে না আবরার খান দিগন্ত? এই আপনার ভালোবাসা? ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে যে আপনার মতো অমানুষ জানোয়ারকে আমি ভালোবেসেছি, স্বামী হিসেবে গ্রহণ করেছি। কেন আমার বিশ্বাস ভাঙলেন আবরার? রেখার এক নাগাড়ে বলা কথাগুলো কানে এলেও দিগন্ত তেমন একটা প্রতিক্রিয়া দেখায় না। কোল থেকে সেই মেয়েটিকে উঠিয়ে সে নিজে উঠে দাঁড়ায়। এতক্ষণ তার মুখে হাসি বিরাজমান থাকলেও মুহূর্তের মধ্য দিগন্তের মুখ চিরচেনা শক্ত কর্কশ রূপ ধারণ করে। এক ঝটকায় সে রেখার চুলের মুঠি শক্ত করে ধরে একটা হাত পিছমোড়া করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। রেখা নিজেকে ছাড়িয়ে নেওয়ার যত চেষ্টা করে দিগন্ত যেন তত বেশি কষ্ট দিতে থাকে রেখাকে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আবরার খান দিগন্তের গায়ে হাত তোলার? কি যোগ্যতা আছে তোর আমার স্ত্রী হওয়ার? ভুলে যাবি না রাস্তা থেকে তোকে তুলে এনে এই বাড়িতে ঠাঁই দিয়েছি। অধিকার ফলাতে এসেছিস আমার উপরে? কিসের অধিকার দেখাচ্ছিস তুই আমাকে? এই বলে দিগন্ত রেখাকে ছেড়ে দিয়ে তার গালে সজোরে এক থাপ্পড় বসায়। রেখা তাল সামলাতে না পেরে মেঝের উপরে ছিটকে পড়ে যায়। গালে হাত চেপে সে কাঁদতে কাঁদতে বলে, আবরার, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। মা হওয়ার কথা শুনে দিগন্ত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার ক্রূর হেসে রেখাকে বলে, তোর পেটের মাংসপিণ্ডটা আমার অবৈধ সন্তান ছাড়া আর কিছুই না। রেখা যেন এক মুহূর্তে আকাশ থেকে পড়ে, বিস্ময়ে তার চোখ দুটো বের হয়ে আসার জোগান। সে সোজা হয়ে দাঁড়িয়ে দিগন্তের কাঁধ দুটো শক্ত করে ধরে বলে, কি বলছেন আপনি? আমি আপনার স্ত্রী, আর ও কেন আপনার অবৈধ সন্তান হতে যাবে আবরার? ও আমাদের সন্তান, আমাদের ভালোবাসার ফল। রেখার মুখে ভালোবাসা শব্দটা শুনতেই আবরার জোরে জোরে হাসতে থাকে। বদ্ধ ঘরে হাসিটা প্রতিফলিত হয়ে রেখার কানে এলে সে বিরক্তিতে চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে। ভালোবাসা? আসল সত্যিটা হলো আমি তোকে কোনো দিনও ভালোবাসিনি। সব ছিল আমার দুর্দান্ত অভিনয় আর প্রতিশোধ। তুই আসলে অনেক বোকা রেখা। আমার সাজানো নাটককে তুই সত্যি বলে ভেবেছিস, আমাকে তোর কাছে আসতে দিয়েছিস। এখন তোর বোকামির ফল তোর পেটে বয়ে বেড়াচ্ছিস। আর কি যেন বললি, তুই আমার স্ত্রী? তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমাদের বিয়ে হয়েছে? দিগন্তের বলা শেষ কথাটা শুনে রেখা একেবারে নির্বাক হয়ে যায়। আসলেই তো তার কাছে কোনো প্রমাণ নেই। তাদের বিয়ে হয়েছিল এক বৃষ্টির রাতে এক মসজিদে। রেখার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলোকে মুছে শান্ত চোখে দিগন্তের দিকে তাকায়। কেন করলেন এমন? কেন আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করলেন? জবাব দিন আবরার। তোর ভাইও তো একদিন আমার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে চলে গেছিল। কই, তখন তো তার কাছে জবাব চাসনি। তাহলে আজকে আমার কাছে চাচ্ছিস কেন? ভাইয়ার প্রতিশোধ আপনি আমার উপরে নিয়েছেন? অবশ্যই, না হলে তোর মতো এক থার্ড ক্লাস মেয়েকে আমি বিয়ে তো দূরের কথা, স্পর্শও করতাম না। আমি আমার বোনের মৃত্যুর বদলা নিয়েছি। সেদিন আমার বোনের গর্ভের অনাগত সন্তানের পিতৃ পরিচয় দিতে তোর ভাই পিছপা হয়েছিল। আজ তার বোনও এক অবৈধ সন্তানের মা হতে চলেছে। সমাজের চোখে তুই এখন এক নষ্টা চরিত্রহীন মেয়ে। আপনি কি মনে করেছেন আবরার, আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি ধ্বংস হয়ে যাব? আমার সন্তানকে রাস্তায় ফেলে আসবো সমাজের কিছু তকমার ভয়ে? কখনোই না। আজকে আমি আপনাকে বলছি, যে সন্তানকে আপনি অস্বীকার করছেন, একদিন তাকে কাছে পাওয়ার জন্যই আপনি কাতরাবেন, আফসোস করবেন, কিন্তু তখন আর কিছুই করবার থাকবে না। অ্যান্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। যা ইচ্ছা তাই করে নে রেখা, তবে মনে রাখিস,
তোর মতো মেয়ে আমার বেড পার্টনার হয়েছিস সেটাই তোর ভাগ্য। দিগন্তের মুখের কুৎসিত কথাগুলো রেখার সহ্য হয় না। সে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। রেখা চলে যেতেই মেয়েটা দিগন্তের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, ইয়োর ওয়াইফ হ্যাজ গান, লেটস কন্টিনিউ আওয়ার রোমান্স ডার্লিং। দিগন্ত একটু মুচকি হেসে পকেট থেকে রিভলভারটা বের করে মেয়েটার ঠিক মাথা বরাবর গুলি করে। সাথে সাথেই মেয়েটার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়ে। যত সব নষ্টা মেয়ে মানুষ, ছেলে দেখলে গায়ে ঢলাঢলি করতে মন চায়। এই খারাপ মেয়েটার জন্য শরীরটা কেমন নোংরা হয়ে গেল। দিগন্ত রুম থেকে বের হতেই যাবে তখন জুতোর নিচে একটা কিছুর অস্তিত্ব উপলব্ধি করে। দিগন্ত নিচের দিকে ঝোঁকে। রেখার ফেলে যাওয়া প্রেগনেন্সির কিটটা সে দেখতে পায়। দুটো দাগ যেন রেখার অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ। দিগন্ত এক লাথি মেরে কিটটা দূরে সরিয়ে দেয়। তারপর বড় বড় পা ফেলে রুম থেকে নিজেও বের হয়ে যায়। এক প্রকার ছুটে এসে নিজের রুমের দরজাটা আটকে দেয়। এমন নয় যে তাকে বাইরে বের করে আনার জন্য দুশ্চিন্তাগ্রস্ত কেউ হট্টগোল শুরু করবে, কিংবা দরজায় জোরে জোরে টোকা মেরে নিজের উদ্বিগ্নতা প্রকাশ করবে। বরং আজ বড় অদ্ভুতভাবে এই বাড়ির বাতাসটা রেখার কাছে বেশ বিষাক্ত লাগছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকতে চাইলে সে দম বন্ধ হয়ে মারা পড়বে। অথচ কিছুক্ষণ আগে নিজের গর্ভধারণের কথাটা জানা মাত্র চোখের কোণে জমা আনন্দ অশ্রু মুছতে মুছতে রেখা ছুটে গেছিল দিগন্তকে জানাতে। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন তার চেনা পৃথিবীটা বদলে যেন পুরোপুরি তার সাজানো সংসারের সাথে সাথে বিশ্বাসও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রেখা হন্য হয়ে নিজের ফোন খুঁজতে থাকে চারপাশে। একটা সময় সেটা হাতের কাছে পেয়ে গেলে তৎক্ষণাৎ সে উদয়কে কল করে। উদয় মির্জা সম্পর্কে তার আপন ভাই। এই ভাই ছাড়া রেখার পৃথিবীতে আর কোনো আপন মানুষ বেঁচে নেই। তারা দুজন হায়াত মির্জার সন্তান হলেও মির্জা বাড়িতে দুজনের অবস্থানের মধ্যে ছিল বিশাল ফারাক। একজন ছিল মির্জা বংশের একমাত্র উত্তরসূরি, আর অন্যজন ছিল এক প্রকার বোঝা। ছোটবেলায় বিশেষ করে মা মারা যাওয়ার পর থেকে রেখার সাথে বাপ ভাইয়ের দূরত্ব ছিল অনেক। একই বাড়িতে বাস করতো ঠিকই, কিন্তু দেখা সাক্ষাৎ হতো মাসে ২-৩ বার। উচ্চ মাধ্যমিকের পর রেখা বিদেশে আসার পর ইচ্ছে করে তাদের সাথে যোগাযোগ ছিন্ন করে দেয়। অপরপক্ষও সেটা সাদরে গ্রহণ করে। রেখা ২ বার কল করে, কিন্তু প্রতিবারই কলটা কেটে যায়, কেউ রিসিভ করে না। আজ রেখার নিজেকে বেশ অসহায় লাগছে। এই অচেনা দুনিয়ায় তার চেনা বলতে কেউ নেই। রেখা হাতের ফোনটা দেওয়ালে ছুঁড়ে মেরে কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দেয়। শাওয়ারের পানি যত বেশি রেখার নগ্ন শরীরের উপরে আছড়ে পড়ছে, সে তত কান্নায় ভেঙে পড়ছে। ২ হাঁটুতে বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরে তাতে মাথা গুজে রাখে সে। বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে রেখা ভিজে চুলে বাইরে বের হয়ে আসে। ব্যাগপত্র গোছানোর সময় হঠাৎ দরজায় টোকা পড়লে রেখা ভয়ার্ত চোখে সেদিকে তাকায়। দিগন্ত এসেছে ভেবে সে দরজা খুলতে বিলম্ব করতে থাকে। কিন্তু তখনই দরজার ওপাশ থেকে ভেসে আসা মেয়েলি কণ্ঠ তাকে আশ্বস্ত করে। রেখা দরজা হলো, আমি নয়না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিকই, কিন্তু বিরক্তিতে রেখার চোখ মুখ খিচে আসে। নয়না মেয়েটা ঠিক কেমন আর তার যে দিগন্তের উপরে খারাপ দৃষ্টি আছে সেটা রেখার অজানা নয়। তবে আজকে রেখা নয়নাকে উপেক্ষা করে না। মানুষটাই তার নেই, সেখানে নিজের চাচাতো ননদকে চরিত্রহীনতার জন্য অবহেলা করাটা বোকামি। রেখা কাপা হাতে দরজার ছিটকিনিটা খুলে দিলে নয়না হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে। তারপর তাচ্ছিল্যের সুরে রেখাকে বলতে থাকে, সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বিদায় হও দেখি। আমাকে সার্ভেন্ট দিয়ে এই রুম পরিষ্কার করাতে হবে। এখন থেকে এই রুমের মালিক আমি। আমি আর দিগন্ত এই রুমে থাকবো ভাবছি। বেশ বড়সড় খোলামেলা রুম এটা। আমার তো ভাবতেই অবাক লাগে এই ম্যানশনের বেস্ট রুমটা দিগন্ত তোমার মতো একটা ক্ষেত ক্লাসলেস মেয়েকে দিয়েছে। রেখা নিজের মনে একটু মুচকি হেসে নিজের কাজ করতে থাকে। নয়না রেখার এক উপেক্ষা সহ্য করতে পারে না। রেখার হাতের কাপড়গুলো মেঝেতে ছুঁড়ে মেরে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। নিজেকে কি মনে করিস? দিগন্তের মতো ছেলে তোকে ভালোবাসবে, তোর সাথে সংসার করবে? যার জন্ম পরিচয়েরই ঠিক নেই সে আবার হবে খান বংশের পুত্রবধূ। খবরদার নয়না, সম্পর্কে আমি তোমার বড় ভাইয়ের বউ। মুখ সামলে কথা বলবে। আমার জন্ম পরিচয়ের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাও। আমি তো শুনেছি তোমার প্রয়াত মায়ের অনেক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তা তোমার বাবা কোনটা সেটা ডিএনএ টেস্ট করে জেনে নিয়েছে তো?
তোর এত বড় সাহস! এই বলে নয়না রেখাকে থাপ্পড় মারতে নিজের হাত উঠালে কেউ পেছন থেকে তার হাতটা চেপে ধরে। নয়না রাগী চোখে পেছন ফিরে তাকালে দিগন্তকে দেখতে পেলে তার সব তেজ একেবারে যেন মিউয়ে যায়। দিগন্ত, এই থার্ড ক্লাস মেয়েটা আমার জন্ম পরিচয় নিয়ে যা নয় তাই বলে আমাকে অপমান করছে। তুমি কিছু বলবে না? অবশ্যই বলবো। আমারও মনে হয় তোর জন্মের সমস্যা আছে নয়না। আঙ্কেল তো এখনো বেঁচে আছেন। দেখ জিজ্ঞাসা করে আসলেই তুই ওনার বৈধ সন্তানের কিনা। দিগন্ত, আমি কিন্তু। নয়না কথা শেষ করতে পারে না, তার আগেই দিগন্ত তাকে ঘাড় ধরে বের করে দিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। দিগন্ত খুব শুকনো চোখে রেখাকে পর্যবেক্ষণ করছে। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। চোখ দুটো ভীষণভাবে ফুলে আছে। দিগন্ত একটু কুড় হাসি হেসে রেখাকে বলে, এখনো যাসনি দেখছি। আমি তো ভেবেছিলাম এতক্ষণে দেশ ছেড়ে চলে গিয়েছিস। রেখা কোনো উত্তর দেয় না। এতে দিগন্ত রেগে গিয়ে তার হাত ধরে তাকে নিজের কাছে টেনে বলে, তেজ দেখাবি না আমাকে? তেজ দেখাচ্ছিস তুই? আমি চাইলে এখনই তোকে এখানে পিষে মেরে ফেলতে পারি জানিস। তুই আমার কাছে পিঁপড়ার সমতুল্য। তাহলে সেটাই করতেন, জানেই মেরে ফেলতেন। তখন অন্ততপক্ষে আমার রুহু এই যন্ত্রণাটা থেকে মুক্তি পেত। দেহকে যন্ত্রণা দেওয়ার চেয়ে রুহুকে যন্ত্রণা দেওয়া অনেক উপভোগ্য। রেখা, আমি কি করে এই চান্সটা মিস করি বল? রেখা আর কিছুই বলে না। তার সকল যুক্তি যে এখন বৃথা সেটা সে ভালো করেই বুঝে গেছে। রেখা সেখান থেকে চলে যেতেই নেবে, ঠিক তখন দিগন্ত তার পথ আটকিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে জ্বলন্ত সিগারেটটা রেখার ঘাড়ির উপরে চেপে ধরে। অসহ্য এই যন্ত্রণা সইতে না পেরে রেখা আর্তনাদ করতে থাকে। কিন্তু দিগন্তের হাত থেকে সে মুক্তি পায় না। ঘাড়ির উপরে বেশ কয়েকটা ছাপ ফেলার পর দিগন্ত তাকে নিজের কাছ থেকে ছুঁড়ে মারে। এই দাগগুলো তোকে সারা জীবন মনে করিয়ে দেবে যে তুই একসময় আমার ছিলি। আমি তোকে ছেড়ে দিলেও এই দাগ তোকে কখনোই ছাড়বে না। আমার স্মৃতি তোকে ভুলতে দেবে না। চলে যা আমার জীবন থেকে। কখনো এই পোড়া মুখটা আমাকে আর দেখাতে আসবি না।